ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। সুলতান গিয়াসউদ্দিন তুগলক বাংলাকে দিল্লির সালতানাতের অধীনে নিয়ে আসার জন্য 1324 সালে বাংলায় একটি অভিযান পরিচালনা করেন। 1324 সালের শেষের দিকে তিনি সফলতার সাথে বাংলায় অভিযান সমাপ্ত করে সুলতান গিয়াসউদ্দিন তুগলক দিল্লির মুখে রওনা দিলেন। 1325 সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে প্রবেশের পূর্বে তিনি তার পুত্র ঝুনা খানকে দিল্লির উপকণ্ঠে কারামানিকপুরে তার অভ্যর্থনার জন্য একটি কাঠের মঞ্চ তৈরির নির্দেশ দেন। পুত্র ঝুনা খান পিতার ইচ্ছা অনুযায়ী দ্রুত একটি কাঠের মঞ্চ তৈরি করেন, কিন্তু সুলতান যখন হাতি নিয়ে কাঠের মঞ্চে উঠেন তখন মঞ্চটি সাথে সাথেই ভেঙে পড়ে, আর তাতে কাঠের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন হিন্দুস্তানের তুগলক রাজবংশের প্রথম সুলতান সুলতান গিয়াসউদ্দিন তুগলক, এবং তার দ্বিতীয় পুত্র প্রিন্স মাহমুদ খান নিহত হন। 1320 থেকে 1325 সাল পর্যন্ত মোট 5 বছর হিন্দুস্তান শাসন করেন গিয়াসউদ্দিন তুগলক। 1325 সালে তুগলকের অকস্মাৎ মৃত্যুর পর তার পুত্র উলুগ খাঁ বা ঝুনা খান দিল্লির রাজ সিংহাসনে বসেন। ইতিহাসে তুগলক বংশের এই শাসক মোহাম্মদ বিন তুগলক নামেই বেশি প্রসিদ্ধ। এছাড়া তাকে ক্রাউন প্রিন্স, পাগল সুলতান, এককেন্দ্রিক যুবরাজ নামেও ঐতিহাসিকগণ সম্বোধন করেন। তিনি ছিলেন 18তম দিল্লির সুলতান, যার কীর্তির কথা স্মরণে রেখে প্রবাদ প্রবচন হয়ে গেল তুগলকি কাণ্ড, অর্থাৎ অস্থির বা খামখেয়ালি শাসকের কাজ। তিনি 1325 সালের ফেব্রুয়ারি থেকে প্রায় 26 বছর রাজত্ব করেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক যখন দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হন, সে সময় তুগলক সাম্রাজ্যের আয়তনের বিস্তৃতি ছিল প্রায় 3,20,000 বর্গ কিলোমিটার। রাজধানী ছিল দিল্লি। বর্তমানে সে বিস্তৃত সাম্রাজ্য ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশে বিভাজিত হয়ে আছে। এত বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী হওয়া সত্ত্বেও ভারতে আশ্চর্য রকমভাবে মোহাম্মদ বিন তুগলকের বিরুদ্ধে হিন্দুদের কচুকাটা করা, মন্দির ধ্বংস করা, জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করা ইত্যাদি অপবাদ আরোপ করা হয়নি। তবে তাকে পাগল রাজা বলে অবহিত করা হয়েছে। কেন তাকে পাগল রাজা বলা হয়? তিনি কি সত্যিই পাগল ছিলেন? কী ছিল তার পাগলামি? তার দীর্ঘ 26 বছরের শাসনকালে যে 4টি কাজেই পরিমাণদর্শিতার পরিচয় দিয়েছেন, মূলত এই 4টি কারণেই মোহাম্মদ বিন তুগলককে এইসব বিশেষণে ভূষিত করা হয়েছে। এই 4টি কারণের প্রথম কারণটি হচ্ছে রাজ্য জয়ের পরিকল্পনা। 2 নম্বর কারণটি হচ্ছে দেবগিরিতে রাজধানী স্থানান্তরকরণ। 3 নম্বর কারণটি হচ্ছে দোয়াব এলাকায় করভার স্থাপন, এবং 4 নম্বর কারণটি হচ্ছে তাম্র মুদ্রার প্রচলন। এগুলোর মধ্যে কতটা পাগলামি ছিল মোহাম্মদ বিন তুগলকের, সে বিষয় নিয়ে আমরা মোহাম্মদ বিন তুগলকের এই এপিসোডগুলোতে আলোচনা করব। মোহাম্মদ বিন তুগলক যে সকল কারণে সমালোচিত, তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে রাজ্য জয়ের পরিকল্পনা। মোহাম্মদ বিন তুগলক যে সময় দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হন, সে সময় পারস্যের আবু সৈয়দ আর মিশরের আর নাসেরের মাঝে বেশ কিছু ব্যাপারে মনোমালিন্য বেঁধে যায়, আর তাই সুলতান খোরাসান অভিযানের জন্য প্রায় 3,70,000 সৈন্যের এক বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন। কিন্তু পরবর্তীতে মিশর আর পারস্যের মাঝে সমস্যা মিটে গেলে তিনি তার এই সেনাবাহিনী ভেঙে দিতে বাধ্য হন। তবে ঐতিহাসিক
জিয়াউদ্দিন বারুনির মতে এই সিদ্ধান্ত বাতিল আসলে মোহাম্মদ বিন তুগলকের অদূরদর্শিতার অভাব ছিল। সত্যি কি মোহাম্মদ বিন তুগলকের অদূরদর্শিতার অভাব ছিল? এই আলোচনা এখন করব। মোহাম্মদ বিন তুগলকের এই সিদ্ধান্ত বাতিলের প্রকৃত কারণ ছিল যে মোহাম্মদ বিন তুগলক যখন খুরাসানের অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন তখন পারস্য ও মিশরের মধ্যে সম্পর্ক খুবই খারাপ ছিল। উভয়ের মধ্যে প্রায় যুদ্ধের একটি ভাব চলে এসেছিল। তখন মোহাম্মদ বিন তুগলক ভেবেছিল খুরাসান অভিযান পরিচালনা করে খুরাসান দখলে নেবেন। মোহাম্মদ বিন তুগলক যখন এই প্রস্তুতি নিচ্ছিলেন তখন পারস্য ও মিশরের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে। সে কারণে খুরাসান অভিযান পরিচালনা তিনি আপাতত বন্ধ রাখেন। তবে এই সৈন্য সংগ্রহ করতে গিয়ে প্রচুর রাজস্ব অপচয় করেছিলেন তিনি। এমত অবস্থায় যুদ্ধ থেকে বিরত থাকায় মোহাম্মদ বিন তুগলক সমচীন বলে মনে করেছিলেন। রাজস্ব নষ্ট হলেও এই যুদ্ধে প্রচুর রক্তপাত হওয়া থেকে তিনি বিরত থাকতে পেরেছিলেন। এতে মোহাম্মদ বিন তুগলকের শান্তিকামী মানসিকতারই পরিচয় পাওয়া যায়। এই প্রস্তুতি কি শুধু রাজস্বের অপচয় ছিল? মোটেই না। এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে যে সকল সাধারণ প্রজাদেরকে তিনি সৈনিক হিসাবে তৈরি করেছিলেন এই লাভটা কিন্তু ফেলে দেওয়া যায় না। এছাড়া হিন্দুস্তান আর চীন সীমান্তের অধ্যুত পার্বত্য সর্দারদের বিরুদ্ধে কারাচল অথবা কুরমাচলে একটি বাহিনী প্রেরণ করেন। এই অভিযানের ফলে কারাচালের রাজা মোহাম্মদ বিন তুগলকের ব্যর্থতা স্বীকার করতে বাধ্য হন। তাহলে বোঝা যায় মোহাম্মদ বিন তুগলক রাজ্য জয়ের যে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনার জন্য যে সকল সৈন্য সামন্ত তৈরি করেছিলেন তাতে রাজস্বের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা পরবর্তীতে অন্য স্থানে চীনের সীমান্তে কারাচল দখলের মাধ্যমে মোহাম্মদ বিন তুগলক পুষিয়ে নিয়েছেন। কাজেই বলা যায় না যে এই সৈন্য সংগ্রহ করতে যে রাজস্ব খরচ হয়েছিল তা বিফলে গিয়েছে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক কিভাবে দিল্লির সালতানাতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং কেন তাকে পাগল রাজা বলা হয় এবং তার কিছু দূরদর্শী চিন্তার প্রতিফলন কিভাবে ঘটেছিল এবং তার রাজ্য জয়ের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আজকে আলোচনা করলাম। এবং এর পরবর্তী আলোচনায় আমরা শুনব দেবগিরিতে রাজধানী কিভাবে হস্তান্তর করেন এবং মোহাম্মদ বিন তুগলকের জাহানপানা ফোর্ট এবং দৌলতাবাদের যে ফোর্ট আছে সেই ফোর্ট নিয়ে আলোচনা করব। এর পরবর্তী পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।